শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয় আমি মনে করি। মুসলিম অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিমের সাথে তুলনা করেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে অনেক মহান হতে, ফ্যাসিজম দুনিয়া ধ্বংস করতে পারে, কিন্তু ফ্যাসিস্টরা ডাকাত না ভাই। হিটলারের পিয়ন 400 কোটি টাকা কামাইছে টাইপের গল্প আমরা শুনি না, আমরা এখানে শুনছি ডাকাতদের মুখে শুনছি। নজরুল থাকা মানেই হচ্ছে প্রতিবাদের কথা। মানে আমরা খুব ছোটবেলায় একটা সিনেমা খুব দেখতাম, আপনাদের মানে ওইটা কেন, আমরা বিটিভির সময় বড় হয়েছি তো, মানে কিছুদিন পর পরে সিনেমাটা দেখাতো, জীবন থেকে নেওয়া। তো এই সিনেমাটা তো আমাদের খুব বেশি, সত্যি কথা হচ্ছে মানে আমরা বুঝতাম না এটা সিম্বলিক একটা ফিল্ম ছিল, এটা নিষিদ্ধ করা হয়েছিল, এটার মধ্যে দুই পাকিস্তান বোঝানো হচ্ছে, বুঝতাম না। ফান ছিল, তারপরে স্টোরি ছিল, ওইভাবেই দেখতাম। মানে ওখানেই কারার ওই লৌহ কপাট গানটা আছে, জেলের মধ্যে তারা গাইছেন। ধরুন এরকম একটা কারার ওই লৌহ কপাট গান পাচ্ছে ক্রমাগত একটা সোসাইটিতে বিভিন্ন জায়গায়, যে তরুণরা ওই গান শুনছে, যে তরুণরা ওই গান ক্রমাগত শুনে বড় হচ্ছে, চারদিকে বাজছে, সেই তরুণ শেখ হাসিনার কারার ওই লৌহ কপাট ভেঙে দেওয়ার তাড়না তার বোধ হবেই। সুতরাং নজরুল হচ্ছে স্বৈরাচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি স্বৈরাচার তত কম নজরুল। তো এই সরকার যত বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল, নজরুল তত কম মানা হয়েছে। কিন্তু যেটা হয়, ইম্পোজ করা যায় না। এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো, পারা গেল কি? বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল। শিবলি ভাই খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেকে এক একজন নজরুল হয়েছেন। এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে, উনিও কি নজরুল হয়ে ওঠেননি? ওনার সেই রক্তাক্ত ছবি আমাদের মনে নাই? মনে আছে। উনি চর্চাট হয়েছেন, আবার দাঁড়িয়েছেন, ওইভাবে কথা বলছেন, লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে, বিভিন্ন ফর্মে ফিরে আসে। ওই যে শিবলি ভাই যে উক্তি ব্যবহার করলেন, একটাই বলে বাকিটি যায় না। সাইদ কি নজরুল না? হাত তুলে দাঁড়িয়ে আছে, গুলি করা হচ্ছে, পড়ে গেল, আবার পড়ে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে। সো আমরা এইভাবে এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলা বাহুল্য আমাদের ভেতরে এটা আছে। আমরা অন্তত বেড়ে উঠেছি, আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছি, কিন্তু তারপরও কেউ কেউ বলেন যে ভয় পাননি। কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে, সাহস জুগিয়ে যায়। খুব বেশি কিছু আর বলবো না, আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, কি করা দরকার। এবং যেহেতু এটা নজরুলকে নিয়ে, শিবলি ভাইয়ের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপিল আছে। সেটা হচ্ছে এই নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে নজরুলকে আমাদের সামনে আনা। আমি কোনো রকম কোনো ইম্পোজ করার বিরুদ্ধে। আমরা এমন না যে নজরুল দূরে ছিল এবার আমি ধরে তোমাকে নজরুল খাইয়ে দেব, না, এটাও করা যাবে না। আমরা নজরুলকে সামনে নিয়ে আসবো মানুষের কাছে। এবং নজরুল এত বেশি অ্যাপিলিং, এত বেশি অ্যাডিকটিভ, আমার মনে হয় বেশি কিছু লাগবে না, মানুষটা নিয়ে নেবে। কিন্তু আমাদের ওই চেষ্টাটা করা দরকার। সুতরাং আগে নজরুলকে অচ্ছুত করে রাখা হয়েছে বলে এবার নজরুল দিয়ে অযাচিতভাবে, অহেতুকভাবে ওভারওয়েলম করে ফেলবো তা না। কিন্তু নজরুলকে ফিরিয়ে আনতে হবে, নজরুলকে বিভিন্ন ফর্মে আমাদের তরুণদের সামনে আনতে হবে। কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে তাহলে যে কোনো অথরিটারিয়ানিজম, নজরুল মানে সংগ্রাম, ইনক্লুসিভনেস, অসাম্প্রদায়িকতা, সব কিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে। সবকিছু, কোনো কিছু আদান না করে দেয়া, সবকিছু তার মধ্যে আছে। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে। এবং আমরা একটা কথা রিসেন্টলি খুব বলছি, এবং আগের সরকারের সময় যেটা ছিল, কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন, আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না। আমি যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি, আই ডু প্রোটেস্ট দ্যাট। 14 থেকে 18 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে। 18 পর থেকে এটা একটা আটারলি ক্রিমিনাল গ্যাং, মাফিয়া গ্যাং। মানে আমরা যদি আওয়ামী লীগকে কেউ, শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয় আমি মনে করি। মুসলিম অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিমের সাথে তুলনা করেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে অনেক মহান হতে, ফ্যাসিজম দুনিয়া ধ্বংস করতে পারে, কিন্তু ফ্যাসিস্টরা ডাকাত না ভাই। হিটলারের পিয়ন 400 কোটি টাকা কামাইছে টাইপের গল্প আমরা শুনি না, আমরা এখানে শুনছি ডাকাতদের মুখে শুনছি। তো তারপরও যেটা হয়েছে, এই মাফিয়া হলো সে কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে। সে করেছে কি, ফ্যাসিস্টদের কতগুলো ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের বয়ান তৈরি করার চেষ্টা করে। সো বয়ানের লড়াই কিন্তু ইম্পর্টেন্ট। আমার মনে আছে 14 সালের ইলেকশনের আগে আমি এডুকেটেড মিডল ক্লাসকে বলতে শুনেছি, নির্বাচন যেমনই হোক যুদ্ধাপরাধের তো বিচারটা হওয়া দরকার।
খেয়াল করুন, ন্যারেটিভ কিন্তু কানেক্ট করে। আমি শুনেছি যে আপনি বলছেন যে উনি মনে করেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক না, কিন্তু যুদ্ধাপরাধের বিচার তো ঝুলিয়ে রাখা হয়েছিল, সো এটা তো হওয়া দরকার আছে। সো ইটস পাওয়ারফুল। সুতরাং আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াই খুব ভাইটাল। আমরা দীর্ঘদিন আওয়ামী বিরোধী শক্তি সম্ভবত যারা আছেন তারা সাংস্কৃতিক লড়াইয়ের গুরুত্বটা সেভাবে দেখেন নাই, এবং সামনে আসলে সেই লড়াইটা করতে হবে, ওই কালচারাল স্পেসটার জায়গা নিতে হবে, এবং সেখানে নজরুলকে আমরা যদি ঠিকঠাক মতো আনতে পারি তাহলে এটা খুব বড় অস্ত্র হয়ে উঠবে ইন এনি কনসিডারেশন। আমার আর কিছু বলার নেই। আমাকে ডাকার জন্য আবারও ধন্যবাদ। আই এনজয়েড ইট, আশাটা এনজয় করেছি। পরাধীন দেশে একজন স্বাধীন কবি ছিলেন। সেই স্বাধীন কবি লিখছেন ভারত হবে ভারতবাসী। এটাই হচ্ছে এই অঞ্চলের প্রথম স্বাধীনতার ঘোষণা। তিনি লিখছেন ভারত হবে ভারতবাসীর, এই কথাটিও বলতে ভয়, সেই বুড়োদের নেতা বলিস, ওদের কথায় চলতে হয়। এই কথা দিয়েই তার পত্রিকা ধূমকেতুতে 1922 সালের 13ই অক্টোবর সংখ্যায় ভারতের পূর্ণ স্বাধীনতা তিনি ঘোষণা করেন। এরপর আমাদের 71, সেই 71-এর যুদ্ধে ছিল নজরুলের গান, ছিল আমাদের অনুপ্রেরণা। তার জন্মদিন অর্থাৎ 1971 সালের 25শে মে তারিখে তার দুর্গমগিরি কান্তার মরু এই গান বাজিয়ে প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্বোধন হয়। এবং আপনারা একটু চিন্তা করুন, যে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটি বাজছে, রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা রেডিওর দিকে সবাই ঘুরে সেলুট করছে। 24-এর গণ অভ্যুত্থানে আমরা তাই দেখেছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, এই শিকল পরার ছল মোদের এই শিকল পরার ছল, কিংবা বলবীর চির উন্নত মমশির, এই সমস্ত কবিতাগুলো সারা শহরের সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আকারে লিখে রেখেছিল আমাদের 24-এর বীর সেনানীরা। উইলিয়াম রেডিস নামে এক ইংরেজ সাহিত্য সমালোচক তার স্যাম্পলিং দ্য পোয়েট্রি অফ নজরুল প্রবন্ধে লিখেছেন, নজরুল উইল বি ফাউন্ড wherever poetry has been used to fight against oppression. আরেকটি কবিতায় তিনি লিখেছেন, বন্ধু গো তুলসী তোমারে দিয়েছি পতাকা মোদের বিংশ শতাব্দী। নজরুলের গানের শক্তি, নজরুল জাগরণের কবি, মুক্তির কবি, সকল জালিম অপশক্তির বিরুদ্ধে অবিসংবিত কণ্ঠস্বরের কবি। শিশু, কিশোর, তরুণ প্রতিটি অধ্যায় রয়েছে কবি নজরুলের দিক নির্দেশনা। শিশুদের জন্য বলছেন উনি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। শিশুদের জন্য কবিতা, কিন্তু এখানেও বিদ্রোহের বীজ উনি বুনে দিচ্ছেন শিশু মনের ভিতরে, যে অন্ধকার থাকলে একদিন তার ছেলেরা জাগলেই তখন সকাল হয়ে উঠবে। তার কিশোররা বলতে পারে, মা আমারে সাজায়া দেগো বাইরে যাওয়ার দেশে, রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। মা এখানে নাই যে প্রাণের আবির খেলা, আপনাকে যে মোরা হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো আদর্শ না ইহার বড়, সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা। দেশ কোথা মা, এই যে শুধু শ্মশান সবের মেলা। তার ছাত্ররাই বলতে পারে, আমরা ছাত্র আমরা বল, আমরা ছাত্র দল, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্র দল। মোদের পায়ের তলে মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। তরুণদের আত্মত্যাগেই রচিত হয় নবযুগ, নবপথ, আসে স্বাধীনতা। হাসি মুখে পান বিসর্জন দিতে পারে এই তরুণদের চলার পথের চিত্র তাদের মঞ্জিলে মকসুদ নজরুল কাব্যে উঠে এসেছিল এইভাবে, নতুন দিনের নবযাত্রীরা চলিবে বলিয়া এই পথে, বিছাইয়া যায় আমাদের প্রাণ সুখ দুঃখ সব আজি হতে। ভবিষ্যতের স্বাধীন পতাকা উড়িবে যেদিন জয় রথে, আমরা হাসিব দূর তারা লোকে ওগো তোমাদের সুখ সরি। নজরুল এবং আমাদের শহীদেরা নিশ্চয়ই তারাকলকে দূর তারাকলক থেকে আমাদের আজকের এই পরাধীনতার মুক্ত বাংলাদেশের দিকে তাকে নিশ্চয়ই তারা খুশি হচ্ছেন, নিশ্চয়ই তারা সুখ পাচ্ছেন। সেই কল্পনা সেই কবে আগে, শত বছর আগে নজরুল করে গেছেন। আজাদ নামে একটি পত্রিকা ছিল সেই সময়,
যেখানে যেটা সম্পাদক ছিলেন মোহাম্মদ মোদাব্বের, সেখানে মুকুলের মাহফিল নামে একটা শিশুদের জন্য একটা পাতা ছিল। সেই পাতার জন্য নজরুল একটি উদ্বোধনী একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতা সম্পর্কে স্মৃতিচারণ করতে যে ময়মনসিংহের কৃতি সন্তান ডক্টর আশরাফ সিদ্দিকী বলেন যে ওই কবিতার কটি লাইন দিয়ে মুকুলের মাহফিলের সদস্য কার্ড ছাপা হতো। আমাদের সদস্য কার্ডে জাতীয় কবির এই কবিতাটির কয়েকটি চরণ লেখা থাকতো, যা আমরা বুকে ঝুলিয়ে রাখতাম। সেই চরণগুলো কি? গোলামীর চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তকমার চেয়ে তলোয়ার বড় মেনো, আল্লাহর কাছে কখনো চেয়েও না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া আর কারো কাছে ছি করিও না নিচু। এর আরেকটি এই কবিতার আরেকটি অংশ আমি বলার লোভ সামলাতে পারছি না। সেই মুকুলেরা এসো মাহফিলে বসাও ফুলের হাট, এই বাংলায় তোমরা আনিও মুক্তির আরাফাত। বাংলাদেশের সেই মহামিলনের তারিখটা ছিল 6 জুলাই, 36শে জুলাই, অর্থাৎ 5ই আগস্ট। আমরা দেখেছি সারা দেশ, সারা শহর কিভাবে একটা আরাফাতের ময়দানের মতো আমরা এক জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যেহেতু নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আমি আমার ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলি। আমার সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে নজরুল ইনস্টিটিউটের, আমি আসলে এটাকে ঠিক শুধুমাত্র একটা দায়িত্ব হিসাবে নেইনি। আমার কাছে নজরুল ইনস্টিটিউট হলো একটা মিশন। আমাদের এখানে দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে একটা ভুল ন্যারেটিভ, কালচারাল ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল। সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদেরকে এই মুক্তির, এই সংগ্রামের একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে হবে। যে ন্যারেটিভের প্রধান হাতিয়ার হচ্ছে নজরুল। নজরুলের ভিতরেই আছে আমাদের জাতিসত্তা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাসের প্রতিফলন। আমরা সেই নজরুলকে নিয়ে এবং আমরা যে নতুন দেশ পেয়েছি, সেই নতুন দেশে আমরা নজরুলীয় চেতনাকে প্রতিষ্ঠা করব